নমস্কার and welcome to নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা এসেছি 7, 8 এবং 9 জুন 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড টু হিট 600 সিক্সেস ইন ইন্টারন্যাশনাল ম্যাচেস? আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রথম ভারতীয় ক্রিকেটার কে হলেন বা প্রথম ক্রিকেটার কে হলেন বিশ্বের মধ্যে যিনি 600টি ছয় মারলেন? তিনি হচ্ছেন আমাদের ভারতের অতি পরিচিত ক্যাপ্টেন অফ ইন্ডিয়া রোহিত শর্মা। প্রথম ইন্ডিয়ান, হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, আমি পেনের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় second player in the world to hit 100 sixes in ICC's Wide World Tournament in T20 and ODI, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে উনি প্রথম ভারতীয় as well as প্রথম বিশ্বের মধ্যে ক্রিকেটার হলেন যিনি আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক হোয়াইট বল ম্যাচ মানে T20 আর ODI যে ম্যাচগুলো সেগুলোকে আমরা হোয়াইট বল ম্যাচ বলি। আমরা আরেকটা ম্যাচ শুনে থাকি পিঙ্ক বল ম্যাচ, সেটা আমরা কোন টাইপ অফ ক্রিকেট কে বলে থাকি সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো টি20 এবং ওডিআই এর ক্ষেত্রে প্রথম ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ প্রথম বিশ্বের মধ্যে ক্রিকেটার হলেন রোহিত শর্মা, তিনি 600 উইকেট নিলেন। এছাড়াও উনি সেকেন্ড প্লেয়ার হলেন, প্রথম ভারতীয় এবং সেকেন্ড প্লেয়ার ইন ওয়ার্ল্ড যিনি কিনা 100টা ছয় মেরেছিল আইসিসির হোয়াইট বল টুর্নামেন্টের ক্ষেত্রে। এই রেকর্ডটাও কিন্তু ওনার ঝুলিতে, আবার 606 এর উইকেটটাও রেকর্ডটাও কিন্তু ওনার ঝুলিতেই গেল, ঠিক আছে? হি হিট 600 সিক্সেস, 600টা ছয় মেরেছে টোটাল 427টা ম্যাচ খেলে। এবং ওনার পরে যারা আছেন তারা হচ্ছে ক্রিস গেল এবং শাহিদ আফ্রিদি। আমরা জানি শাহিদ আফ্রিদি এখন আর খেলেন না, তো ওনার কাছে আর সুযোগ নেই রোহিত শর্মার রেকর্ড ভাঙার। ক্রিস গেল আছেন, এখনো খেলছেন, কিন্তু ক্রিস গেলের সংখ্যা প্রায় 550 নিচে সংখ্যা, তো এখনো অব্দি ক্রিস গেলকে অনেকটা জানিয়ে যেতে হবে রোহিত শর্মার রেকর্ডকে ভাঙার জন্য। He has become the third player to score more than 4,000 runs in T20 international after Virat Kohli and Babar Azam. তার 4,000 রান পূরণ করার ক্ষেত্রে উনি বিশ্বের মধ্যে তৃতীয় প্লেয়ার, বিরাট কোহলি এবং বাবার আজমের পরে। এছাড়া he is the third player to score 1,000 runs in T20 World Cup after বিরাট কোহলি and মহেলা জয়বর্ধনে। তাহলে বেশ কিছু, এছাড়াও প্রচুর রেকর্ড কিন্তু রোহিত শর্মার নামে আছে। আমরা অবশ্যই চেষ্টা করবো একদিন একজন ক্রিকেটারকে নিয়ে একটি ক্লাস করার। আপাতত আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রথম ক্রিকেটার যিনি 606 ইন্টারন্যাশনাল ম্যাচেসের ক্ষেত্রে নিয়ে রেকর্ড মানে মেনে রেকর্ড করলেন তিনি হচ্ছেন রোহিত শর্মা। সেকেন্ড হচ্ছে হু হ্যাজ বিকাম দি ফার্স্ট পারসন টু কমপ্লিট 1000 days in space? প্রথম বিশ্বের মধ্যে প্রথম ব্যক্তি যিনি 1000 দিন স্পেসে মহাকাশে থেকে রেকর্ড করলেন তিনি হচ্ছেন ওলেগ কুনোনেনকো। ইনি 59 বছরের একজন রাশিয়ান অ্যাস্ট্রোনট এবং তিনি রেকর্ড করলেন 1000 দিন স্পেসে থেকে। এক্ষেত্রে জাস্ট আমরা নাম এবং ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের সাথে ইনি যুক্ত, আমরা এতটুকুই মনে রাখবো। এবার স্পেস রিলেটেড কিছু ইনফরমেশন আমরা আলোচনা করবো যেটা আমাদের স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আমরা প্রত্যেক বছর 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে অবজার্ভ করে থাকি। প্রথম ব্যক্তি যিনি স্পেসে বা মহাকাশে গেছিলেন সবার পরিচিত নাম ইউরি গ্যাগারিন। কবে গেছিলেন? 1961 সালে 12 এপ্রিল। প্রথম মহিলা যিনি মহাকাশে গেছিলেন তার নামটিও সবার কাছে পরিচিত, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 1963 সালে ইনি মহাকাশে গেছিলেন। ফার্স্ট পারসন টু গো টু মুন নীল আর্মস্ট্রং। 1900 এডউইন অলড্রিন এবং নীল আর্মস্ট্রং দুজনের নামটাই কিন্তু প্রথম চাঁদের মাটিতে যিনি পদার্পণ করেছিলেন তিনি হচ্ছেন নীল আর্মস্ট্রং ইন 1969। তাই অপশনে যদি নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন দুজনেরই নাম থাকে তোমাদের উত্তর কিন্তু হবে নীল আর্মস্ট্রং। ফার্স্ট অ্যানিমাল টু গো টু স্পেস, এটাও তোমাদের পরিচিত, লাইকা নামে একটি কুকুরকে প্রথম স্পেসে পাঠানো হয়েছিল, যদিও সে জীবিত অবস্থায় ফেরত আসতে পারেনি 1957 সালে। ফার্স্ট স্যাটেলাইট অফ ইন্ডিয়া, ভারতবর্ষ
ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট যেটি উৎক্ষেপণ করা হয়েছিল 19 এপ্রিল 1975। ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এবং ডেট মনে রেখো। এখানে প্রত্যেকটি ডেটই আমি দিয়ে দিয়েছি কারণ প্রত্যেকটি ডেটই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, প্রথম ভারতীয় যিনি স্পেসে গিয়েছিলেন রাকেশ শর্মা 1984 সাল। ডেট গুলো মনে রেখো। ফার্স্ট ইন্ডিয়ান লেডি টু গো টু স্পেস কল্পনা চাওলা in 2003। ঠিক আছে, চলো নেক্সট। Which became the first South American country to adopt UPI? UPI বা Unified Payment Interface, যেটি আমাদের ভারতের NPCI বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা তৈরি একটি ইউপিআই অনলাইন ট্রানজাকশন সিস্টেম। সেটা রিসেন্টলি যে সাউথ আমেরিকান কান্ট্রি প্রথম ব্যবহার করা শুরু করলো সেটি হচ্ছে পেরু। এনপিসিআই একটি এগ্রিমেন্ট সাইন করেছে পেরুর যে সেন্ট্রাল ব্যাংক অফ পেরুর সাথে, এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী এনপিসিআই পেরুতে ইউপিআই ইন্টারফেস ডেভেলপ করবে এবং এর মাধ্যমে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু পেরুতে পসিবল হবে ইউজিং ইউপিআই। ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ইউপিআই যে সমস্ত বিদেশে অ্যাক্টিভ, ভারতের ইউপিআই যে সমস্ত বিদেশে অ্যাক্টিভ, যে সমস্ত দেশে অ্যাক্টিভ সেগুলি হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএই, ফ্রান্স, নেপাল, ইউকে, মরিশিয়াস এবং শ্রীলঙ্কা। প্রথম দেশ যেটি ভারতের ইউপিআই সিস্টেমকে অ্যাডপ্ট করেছিল সেটি হচ্ছে নেপাল। প্রথম ইউরোপিয়ান কান্ট্রি যেটি ভারতের ইউপিআই সিস্টেমকে অ্যাডপ্ট করেছিল সেটি হচ্ছে ফ্রান্স। এবং ফার্স্ট ইউপিআই এটিএম যেটা ভারতে লঞ্চ হয়েছিল সেটা হচ্ছে হিটাচি পেমেন্ট সার্ভিসেস। ঠিক আছে, চলো নেক্সট। পেরু সম্পর্কে যদি একটু জানি, সাউথ আমেরিকার একটি কান্ট্রি, ক্যাপিটাল হচ্ছে লিমা, গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক, লেজিসলেচার পেরু হচ্ছে কংগ্রেস। ঠিক আছে, প্রেসিডেন্ট আছেন দিনা বালুয়ার্তে, প্রধানমন্ত্রী গুস্তাভো অ্যাড্রিয়ানসেন এবং কারেন্সি হচ্ছে সোল। এইটা দেখো দক্ষিণ আমেরিকার ম্যাপ, পেরুর অবস্থান হচ্ছে ঠিক এই জায়গায়। নেক্সট যদি চলে যাই, হু হ্যাজ রিলিজড দ্য রেড লিস্ট ফর দ্য ফার্স্ট টাইম আন্ডার দ্য গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ ম্যানগ্রোভ? রিসেন্টলি আইইউসিএন বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তরফ থেকে রেড লিস্ট জেনারেট করা হয়েছে ম্যানগ্রোভসের জন্য। কারণ এই রিপোর্ট অনুযায়ী গ্লোবাল অ্যাসেসমেন্ট করা হয়েছে ম্যানগ্রোভদের এবং অ্যাজ পার দিস অ্যাসেসমেন্ট ইট ইজ অবজার্ভড যে ম্যানগ্রোভ আমাদের বিশ্বের যে ম্যানগ্রোভ জঙ্গল আছে সেটি মানে আন্ডার ডেঞ্জার। সেই কারণে একে রিসেন্টলি আইইউসিএন এর রেড লিস্টে রাখা হয়েছে। গ্লোবাল অ্যাসেসমেন্টে দেখা হয়েছে যে বিশ্বের প্রায় যত ম্যানগ্রোভ আছে তার মধ্যে 50% রিস্কে আছে এবং 2050 এর মধ্যে প্রায় 5% ম্যানগ্রোভ জঙ্গল কিন্তু হারিয়ে যাবে এবং প্রায় 16% ম্যানগ্রোভ জঙ্গল কিন্তু সি লেভেলের নিচে বা সমুদ্রের নিচে চলে যাবে। তো সেই কারণে ম্যানগ্রোভকে যাতে আমরা কনজার্ভ করতে পারি ভালোভাবে, সেই কারণেই কিন্তু এই অ্যাসেসমেন্টটা, যাতে একটা অ্যাওয়ারনেস জেনারেট করা যায়। ভারতের মধ্যে যদি দেখা যায় সুন্দরবনের ম্যানগ্রোভ যেটা আছে, যেটা বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ, সেই সুন্দরবনের ম্যানগ্রোভ সব থেকে কম রিস্কে আছে। সেই তুলনায় দক্ষিণ ভারতের যে ম্যানগ্রোভ আছে সেটা কিন্তু অনেক বেশি রিস্কে আছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার জানি আমরা, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা প্রধানত নেচার কনজারভেশন, ন্যাচারাল রিসোর্সেস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ড কনজারভেশন নিয়ে কাজ করে থাকে। এর যে মোটো সেটা হচ্ছে ইউনাইটেড ফর লাইফ এন্ড লাইভলিহুড, 1948 এর গঠন। এবং যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায় যে এর যে হেডকোয়ার্টার সেটা সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, which has become the 81st and 82nd Ramsar site of India? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড আমরা জানি, এটা নিয়ে আমি আলোচনা করে নিই, তারপর আমরা আসবো আমাদের প্রশ্নে। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছিল 1971 সালের 2 ফেব্রুয়ারিতে এবং সেই ট্রিটি অনুযায়ী বিশ্বের যে সমস্ত জলাভূমিগুলো আছে সেগুলো সংরক্ষণের একটা এগ্রিমেন্ট হয় রামসার কনভেনশনে। রামসার বেসিক্যালি ইরানের একটা সিটি, ক্যাসপিয়ান সির কাছে অবস্থিত এবং এই জায়গাটিতে যেহেতু এই কনভেনশনটা হয়েছিল সেই কারণে এই কনভেনশনটা রামসার কনভেনশন নামে পরিচিত।
ভারতবর্ষে রামসার কনভেনশন এফেক্টেড হয়েছিল ফেব্রুয়ারি 1, 1982, মানে বেসিক্যালি ভারতবর্ষ রামসার কনভেনশনকে র্যাটিফাই করেছিল 1 ফেব্রুয়ারি 1982 যে সমস্ত ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স যেগুলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এবং যেগুলোকে কনজার্ভ বা প্রিজার্ভ করার দরকার সেইগুলো রামসার সাইট হিসেবে তকমা পায়। বর্তমানে দাঁড়িয়ে ভারতবর্ষের টোটাল এই দুটোকে যদি অ্যাড করি 82টি রামসার সাইট আছে। সবথেকে লাস্ট যেটা ডিক্লেয়ার করা হলো সেটা ডিক্লেয়ার করা হয়েছে জুন 2024-এ। এবার চলে আসি যে আগে আমরা ফেব্রুয়ারি 2024 অব্দি টোটাল 80টা রামসার সাইট ছিল। বর্তমানে বিহারের আরো দুটি রামসার সাইট এই লিস্টে অ্যাড হয়েছে। একটি হচ্ছে নাভি বার্ড স্যাংচুয়ারি 81তম রামসার সাইট, আরেকটি হচ্ছে নাগাটি বার্ড স্যাংচুয়ারি 82nd রামসার সাইট। ঠিক আছে, বর্তমানে তাহলে বিহারে টোটাল 3টে রামসার সাইট আছে। প্রথম যে রামসার সাইটটা বিহারে তকমা পেয়েছিল সেটা 2020 সালে ডিক্লেয়ার করা হয়েছিল, সেটা ছিল কানওয়ার্ট লেক। ঠিক আছে, তাহলে বর্তমানে দাঁড়িয়ে এই দুটোকে অ্যাড করলে বিহারে টোটাল 3টে রামসার সাইট আছে। যদি আমরা ওয়ার্ল্ডে রামসার সাইটের নিরিখে কান্ট্রিগুলোকে র্যাঙ্ক করি তাহলে সবথেকে বেশি রামসার সাইট আছে ইউকেতে। বর্তমানে দাঁড়িয়ে টোটাল 175টা রামসার সাইট ইউকেতে অবস্থিত। সেকেন্ড পজিশনে আছে মেক্সিকো, টোটাল 144টা রামসার সাইট মেক্সিকোতে আছে। থার্ড পজিশনে জয়েন্টলি আছে ইন্ডিয়া এবং চায়না, দুটো দেশে কিন্তু 82টা করে রামসার সাইট আছে। এবার চলে আসছি ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম যে ওয়েটল্যান্ডটি জলাভূমিটি রামসার সাইটের তকমা পেয়েছিল সেটা দুটো একত্রিত ভাবে রামসার সাইটের তকমা পেয়েছিল। একটি হচ্ছে উড়িষ্যার চিল্কা এবং আরেকটি হচ্ছে রাজস্থানের তেওলাদেও ন্যাশনাল পার্ক, এবং দুটোই 1981 সালে রামসার সাইটের তকমা পেয়েছিল। বর্তমানে যদি রাজ্য ভিত্তিক দেখি তাহলে সব থেকে বেশি রামসার সাইট অবস্থিত তামিলনাড়ুতে, টোটাল 16টা রামসার সাইট তামিলনাড়ুতে আছে। সেকেন্ড পজিশনে আছে উত্তরপ্রদেশ উইথ 10 রামসার সাইট। সব থেকে বৃহত্তম রামসার সাইট হচ্ছে অবভিয়াসলি পশ্চিমবঙ্গের সুন্দরবন, এবং সব থেকে ছোট রামসার সাইট হচ্ছে হিমাচল প্রদেশের রেণুকা। এবার তোমাদের জন্য প্রশ্ন, কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে বর্তমানে আমরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে অবজার্ভ করে থাকি, তো সেটা আমরা কোন দিন অবজার্ভ করে থাকি? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। এবং তার সাথে সাথে এটাও কমেন্ট করে জানাবে যে এই বছর 2024 সালের ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে থিম কি ছিল। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে আমরা কবে অবজার্ভ করি এবং এই বছরের থিম কি ছিল, এটা কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট, who has been elected as the president of 79th session of the United Nations General Assembly? ক্যামেরুন একটি দেশ, আমরা ক্যামেরুন নিয়ে আলোচনা করব। ক্যামেরুন একটি দেশ, তার যে প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে কিন্তু ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 79তম সেশনের প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষা আসার চান্স আছে, কারণ 78তম সেশনের যিনি প্রেসিডেন্ট ডেভিস ফ্রান্সিস ত্রিনিদাদ এন্ড টোবাগো, এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে, তো 79টা আসার চান্স আছে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 80তম সেশন রিসেন্টলি অনুষ্ঠিত হয়েছে। সেখানে নন পার্মানেন্ট মেম্বার হিসেবে 5টা নতুন দেশকে সিলেক্ট করা হয়েছে। তারা হচ্ছে ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া। এই দেশগুলোর যে নন পার্মানেন্ট মেম্বারশিপ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে, এটা 2 বছরের যে টার্মটা সেটা 1 জানুয়ারি 2025 অব্দি শুরু হবে এবং 31 ডিসেম্বর 2027 কিন্তু এদের টার্ম শেষ হবে। ঠিক আছে, তাহলে 79th সেশন এর যে প্রেসিডেন্ট হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তিনি হচ্ছেন ফিলেমন ইয়াং, ক্যামেরুনের ফিলেমন ইয়াং। ক্যামেরুন, দেখো আমরা যদি দেখি আফ্রিকাতে ক্যামেরুন দেশটি অবস্থিত। সেন্ট্রাল আফ্রিকান একটি কান্ট্রি, ক্যাপিটাল লার্জেস্ট সিটি ডাওয়ালা, গভর্নমেন্ট ইউনিটরি ডমিনেন্ট পার্টি, প্রেসিডেন্সিয়াল রিপাবলিক আন্ডার আ ডিক্টেটরশিপ। প্রেসিডেন্ট হচ্ছেন পল বিয়া, প্রাইম মিনিস্টার জোসেফ লুটে, লেজিসলেচার পার্লামেন্ট এবং কারেন্সি হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান সিএফএ। এইখানটাতে ক্যামেরুন অবস্থিত। ঠিক আছে, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 2024 অবজার্ভ
সেফটি ডে 2024 আমরা প্রত্যেক বছর 7th জুন অবজার্ভ করে থাকি এবং দিনটা অবজার্ভেন্সের প্রধান উদ্দেশ্য টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ ফুড সেফটি। প্রথমবার এই দিনটা ঘোষণা করা হয়েছিল 2019-এ এবং এই বছরের থিম হচ্ছে ফুড সেফটি প্রিপেয়ার ফর দি আনএক্সপেক্টেড এবং এই বছরের স্লোগান হচ্ছে ফুড সেফটি ইজ এভরিওয়ানস বিজনেস। 8 নম্বর প্রশ্ন, with whom will ISRO work on তৃষ্ণা মিশন? তৃষ্ণা মিশনে কার সাথে ইসরো রিসেন্টলি কাজ করবে? তো ফ্রান্সের সাথে রিসেন্টলি ইসরো কাজ করবে অন তৃষ্ণা মিশন। তৃষ্ণা মিশনটি কি? থার্মাল ইনফ্রারেড ইমেজিং স্যাটেলাইট ফর হাই রেজোলিউশন ন্যাচারাল রিসোর্স অ্যাসেসমেন্ট। খুব বড় নাম, এটা ডিটেইলে আমার জানার দরকার নেই, জাস্ট এটা মনে রাখো যে এটা একটা এই যে it is a dedicated satellite and a satellite to monitor Earth's surface temperatures and mitigate climate change. তো এই স্যাটেলাইটটার ক্ষেত্রে ভারতের ইসরো স্পেস এজেন্সি ইসরো তারা ফ্রান্সের সাথে যুক্তভাবে কাজ করবে। মনে করা হচ্ছে এই আপাতত যা ঠিক আছে, এই তৃষ্ণা মিশনটি লঞ্চ হবে 2025-এ এবং এটা 5 বছর অপারেশনাল থাকবে এরকমই এখন অব্দি ডিসাইডেড আছে। 9 নম্বর প্রশ্ন, when was the first meeting of the Biopharmaceutical Alliance held? Biopharmaceutical Alliance যে প্রথম মিটিং সেটা রিসেন্টলি অনুষ্ঠিত হলো ইউএসএ তে। প্রথম মিটিং ইউএসএ সান ডিয়েগোতে অনুষ্ঠিত হলো এবং এটা অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল এক্সিবিশন বায়ো ইন্টারন্যাশনাল কনফারেন্স 2024-এ। এই বায়োফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স তার এই অ্যালায়েন্সের যারা প্রবক্তা বা তৈরি করেছিল তারা হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, সাউথ কোরিয়া, জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে 1 2 3 4 চারটে কান্ট্রি একটি অর্গানাইজেশন, ঠিক আছে? এরা মিলে এই অ্যালায়েন্সটা লঞ্চ করেছিল মানে বায়োফার্মাসিউটিক্যাল যে সেক্টর সেখানে সেটাকে ডেভেলপ করার জন্য। কোভিড-19 এর সময় আমরা দেখেছি যে সারা বিশ্বে বিভিন্ন ড্রাগ বা ওষুধের একটা কি বলবো ডিমান্ডের অভাব হয় এবং মানে ড্রাগ বলতে যে কেমিক্যাল ড্রাগ, এবং সেই সময় বায়োফার্মাসিউটিক্যাল যে সেক্টর সেটা গুরুত্ব বাড়ে এবং পরবর্তীকালে যাতে এইরকম কোভিড এর মতো সিচুয়েশনে যাতে কোনোভাবেই মানে মেডিসিনের অভাব না হয় সেই জন্যই কিন্তু এই বায়োফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স প্রথম গঠন করেছিল ইউএসএ এবং জাপান। পরবর্তীকালে বাকি দেশগুলো কিন্তু এতে জয়েন করে। বায়োফার্মাসিউটিক্যাল বলতে কি বুঝি আমরা? এটা একটা মেডিকেল ড্রাগ যেটা তৈরি করা হয় ইউজিং অর্গানস এন্ড টিস্যুস অফ আ লিভিং বিং, মাইক্রো অর্গানিজম, অ্যানিমাল ফ্লুইড অর জেনেটিক্যালি মডিফাইড সেলস এন্ড অর্গানিজম। এটা নরমাল যে ড্রাগ যেটা শুধুমাত্র কেমিক্যাল দিয়ে তৈরি হয় তার থেকে কিন্তু আলাদা। Who is the first woman to fly Boeing Starliner spacecraft? আমাদের ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সুনিতা উইলিয়ামস, উনি রিসেন্টলি বোয়িং কোম্পানির যে স্টারলাইনার যে স্পেসক্রাফট আছে সেটা ফ্লাই করার জন্য ওনার সাথে বাস বিলবোর্ডের নাম ঘোষণা করা হয়েছে। She is an Indian American astronaut যিনি বর্তমান সময় দাঁড়িয়ে থার্ড টাইম কিন্তু স্পেসে ট্রাভেল করবে, ঠিক আছে? What was the world's longest pedestrian suspension bridge held? একটু আমি ছবিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বিশ্বের সবথেকে লম্বা পায়ে হেঁটে চলা ঝুলন্ত ব্রিজ। ভয়ঙ্কর দেখতে লাগছে, আমি জানি না এর উপর থেকে হেঁটে গেলে কেমন লাগবে। এটা হাঙ্গেরিতে কিন্তু বিশ্বের সবথেকে লম্বা পায়ে হেঁটে চলা ব্রিজ তৈরি করা হলো। ওয়ার্ল্ড লংগেস্ট টু ওয়ে মানে যাতায়াত করা যাবে সাসপেনশন ব্রিজ, এটা ওপেন করা হলো সাধারণ মানুষের জন্য হাঙ্গেরিতে। 99 কোটি টাকা খরচা করে এটা তৈরি করা হয়েছে এবং এই ব্রিজটার যে নাম দেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি। এর লেন্থ হচ্ছে 800 মিটার, চওড়া হচ্ছে 1.2 মিটার এবং মানে গ্রাউন্ড থেকে হাইট হচ্ছে 80 মিটার, ঠিক আছে? The bridge is built between দুটো হিলের মধ্যে ব্রিজটাকে তৈরি করা হয়েছে, ওয়ার হিল আর জার হিল। 6টা কেবিলের মাধ্যমে কিন্তু কেবিলের উপর কিন্তু পুরো ব্রিজটা দাঁড়িয়ে আছে। হাঙ্গেরি ইউরোপ সেন্ট্রাল ইউরোপিয়ান একটি কান্ট্রি। ক্যাপিটাল লার্জেস্ট সিটি হচ্ছে বুদাপেস্ট। গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক। লেজিসলেটিভ
Agriculture, National Assembly, President Tamas Tulia, PM Viktor Orban, কারেন্সি হচ্ছে ফরেন। আমি ছবিটা দিতে ভুলে গেছি, ওটা পরে একদিন দেখে দেবো। Who has been sworn in as the new chief minister of Sikkim? Important প্রশ্ন। বিধানসভা ইলেকশন as well as লোকসভা ইলেকশন অনুষ্ঠিত হয়েছে, আমাদের প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। তো দ্বিতীয়বারের জন্য সিকিমের বিধানসভা জিতে যিনি সিএম হতে চলেছেন বা সিএম হিসেবে শপথ গ্রহণ করে নিয়েছেন অলরেডি, তিনি হচ্ছেন প্রেম সিং তামাং। উনি সেকেন্ড কনজিকিউটিভ টাইমের জন্য কিন্তু সিএম হলেন সিকিমে। সিকিম ক্রান্তিকারী মোর্চা এইবারে সিকিমের যে বিধানসভা ইলেকশন তার মধ্যে 32টার মধ্যে 31টি সিট জিতেছে, মানে বিশাল ভিক্টরি। এবং 31 সিট জিতেছে অপোজিশন পার্টি, সেটা হচ্ছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। প্রেম সিং তামাংয়ের কথা যদি বলা যায়, তিনি সিকিমের রেনক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে জিতে এসেছেন অ্যাজ এমএলএ। উনি সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট জয়েন করেছিলেন 1993-তে, তারপর 1994-তে উনি প্রথম এমএলএ হন, তারপরে উনি বিভিন্ন পদভার সামলেছেন। 2014-তে গিয়ে উনি এসডিএফ থেকে রিজাইন করেন এবং নিজের একটি নতুন পার্টি গঠন করেন, সেটি হচ্ছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। এবং সিকিম ক্রান্তিকারী মোর্চার তরফ থেকে কিন্তু উনি এইবারে চিফ মিনিস্টার হলেন। Who has won the women single title of French Open 2024? এটা একটা টেবিল, এটাকে আমরা পড়বো ধীরে 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 ধীরে। আমরা জানি প্রত্যেক বছর টেনিস ফিল্ডে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। একটি হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন অলরেডি হয়ে গেছে, কারা জিতছে? অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে খেলা হয়। মেন অস্ট্রেলিয়ান ওপেনের ক্ষেত্রে পুরুষদের সিঙ্গেলস জিতেছিলেন ইতালিয়ান জ্যানিক সিনার, মহিলাদের সিঙ্গেল জিতেছিলেন বেলারুসের আরিয়ানা সাবালেঙ্কা। এবং অবশ্যই মেন্স ডাবলটা কেন মনে রাখবো, কারণ সেখানে ভারতীয় রোহান বোপান্না ছিলেন এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ অ্যাবডেল ছিলেন, যারা 2024-এর অস্ট্রেলিয়ান ওপেনে মেন্স ডাবল জিতেছিলেন। এবারে আমরা চলে আসি ফ্রেঞ্চ ওপেনে, যেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এটা ফ্রেঞ্চ ওপেন কিন্তু ক্লে কোর্টে খেলা হয়। মেন সিঙ্গেলস জাস্ট পরের প্রশ্নটি আমরা আলোচনা করব। ওমেন সিঙ্গেল টাইটেল যিনি জিতেছেন তিনি হচ্ছেন ইগা স্বাইটেক, পোল্যান্ডের। তিনি তার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন ইতালির জ্যাসমিন পাউলিনি, তাকে হারিয়ে কিন্তু ফাইনালে তিনি জিতে গেলেন। যদি ফ্রেঞ্চ ওপেনের ক্ষেত্রে দেখি তাহলে দিস ইজ ফোর্থ গ্র্যান্ড স্ল্যাম, ফোর্থ ফ্রেঞ্চ ওপেন, চতুর্থবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন ইগা স্বাইটেক এবং থার্ড কনজিকিউটিভ মানে পরপর 3বার জিতলেন ফ্রেঞ্চ ওপেন। এছাড়া উনি কিন্তু 2022-এ ইউএস ওপেন টাইটেলও জিতেছিলেন। ঠিক আছে, এবারে জাস্ট মেন্স ওপেনের রিলেটেড প্রশ্ন, যে 2024-এর ফ্রেঞ্চ ওপেনে মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতলেন? তিনি হচ্ছেন কার্লোস আলকারাজ। উনি ওনার যে প্রতিদ্বন্দ্বী জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়ে কিন্তু জিতলেন। এটি কার্লোস আলকারাজ, আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা যে কার্লোস আলকারাজ কোন দেশের হয়ে খেলে। আমি ইচ্ছা করে দিদি কোন দেশের হয়ে খেলে। কার্লোস আলকারাজের এটা প্রথম ফ্রেঞ্চ ওপেন টাইটেল। এছাড়া এর আগে উনি 3টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, ইউএস ওপেন 2022-এ, উইম্বলডন। এর আগে তিনি 2টো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, 2022-এ ইউএস ওপেন এবং 2023-এ উইম্বলডন মেন্স সিঙ্গেল টাইটেল। এবং এটা ওনার থার্ড টাইটেল ফ্রেঞ্চ ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল 2024। এবং আজকের শেষ প্রশ্ন, where is ওয়ার্ল্ড পেস ডে অবজার্ভ? প্রত্যেক বছর 6 জুন আমরা ওয়ার্ল্ড পেস ডে অবজার্ভ করি to raise awareness about the critical role of pest management in addressing pest-related challenges and protecting the public health, food safety and ensuring safe pest-free environment. 2024-এর থিম হচ্ছে গ্লোবাল সলিউশন, লোকাল ইমপ্যাক্ট, ম্যাপিং সাকসেস ইন পেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এবার তোমাদের জন্য প্রশ্ন, India received maximum FDI from which country in financial year 2024? Financial year 2024-এ ভারতবর্ষ কোন দেশ থেকে সবথেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রিসিভ করেছে? কমেন্ট করে জানিও। এর মাঝে ক্লাসের মাঝে আমি অনেকগুলো কোয়েশ্চেন করেছি, কমেন্ট করে উত্তর জানিও, এটার উত্তর কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, দেখা হচ্ছে অবশ্যই কালকে আমাদের নেক্সট ক্লাসে। এন্ড সম্পূর্ণ ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাও ভিডিও ডেসক্রিপশনে কোর্স লিংক দেওয়া আছে। থ্যাংক ইউ, নমস্কার।